স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। সৌদি আরব সরকারের নতুন শর্তে বেড়াজালে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রবাসীদের। তারা বলছেন 20 মে থেকে নতুন বিধিনিষেধ মানার নির্দেশনা ছিল সৌদি আরব যাত্রায়। সেই প্রস্তুতি নিতে না পেরে ফ্লাইট বন্ধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কবে নাগাদ আবার চালু হবে ফ্লাইট তা নিয়েও সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। এই সুযোগে সৌদি এয়ারলাইন্স সৌদিগামী বাংলাদেশিদের সাথে হয়রানি করেছে এমন অভিযোগ ভুক্তভোগীদের। অহেতুক শর্ত দিয়ে যাত্রীদের হয়রানি করা হচ্ছে এবং বাড়তি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়ায় বিপাকে পড়েছেন অনেকেই। ঝামেলা তো অবশ্যই আছে ভাই, হঠাৎ করে বাড়তি লাগলো না 54,000 টাকা আপনার, তারপরে আপনার এগুলো বাধ্যতামূলক দিতে হবে। এখন কোয়ারেন্টাইন তো আছেই, এত বুঝলেন। হ্যাঁ, যেতেই হবে, যে 10 দিন আছে আর ভিসার মেয়াদ, এর জন্য যেতেই হবে। আমরা অনলাইনে চেক করে দেখি 21, 22, 23 এটা আপনার অনলাইনে কোনো বুকিং পাওয়া যাচ্ছে না। আমরা বাইরে থেকে এটা কোনো বুকিং করতে পারতাছি না। কালকে গেছি সকাল 9টা, সারাদিন সিরিয়ালে থাকতে থাকতে রাত্র 9টা হয়েছে, 12 ঘন্টা টোটাল। না এর লেগা এই হোটেল বুকের জন্য 12 ঘন্টা বসে থাকার পরে লাস্টে ভিতরে ঢুকছি। আমরা 7-8 জন লোক ছিলাম, সব এমভাবে গর্তে বাইর করছে, এটা বলার বাহুল্য। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে শাহজালাল বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, সৌদিগামী যারা যাত্রীরা রয়েছেন তারা কি ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন আর প্রশাসন কি বলছে এই ব্যাপারে? তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমার পেছনে যে ফাঁকা জায়গা দেখছেন, আসলে আজকে দিনের 3টি সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ছিল। সর্বশেষ যেটি সেটি হচ্ছে 2:15। তো যার কারণেই আগে ভাগে মানুষ যারা এখানে এসেছিলেন তারা দীর্ঘ অপেক্ষার পর সেই অনিশ্চয়তার মধ্য দিয়ে হলেও শেষ মুহূর্তে তারা ঢুকতে পেরেছেন বিমানবন্দরে। এবং এখানে মূলত যে হোটেল বুকিং দেওয়া, অর্থাৎ প্রাতিষ্ঠানিক যে কোয়ারেন্টাইনের শর্ত দিয়েছে সৌদি আরব, সেখানে ঢোকার পরে, সৌদিতে ঢোকার পরে সেই কারণেই মূলত মানুষের ভোগান্তি। তো এতে করে নানান ধরনের ভোগান্তি সৃষ্টি হয়েছে, যার মধ্যে বলা চলে যে এখানে যারা ছিলেন কিছুক্ষণ আগেও তারা বলছিলেন যে তাদের যে মালিক, অর্থাৎ তারা যার তত্ত্বাবধানে থাকবেন সৌদিতে বা থাকেন, তারা তাদের জন্য হোটেল বুকিং দিয়েছিলেন বিভিন্ন জায়গায়। কিন্তু আসলে তারা অনেকেই বলছেন যে তাদের যে সুনির্দিষ্ট হোটেল সেগুলোতে বুকিং না দেওয়ার ফলে সেই টাকাটা পুরোটাই অনেকটা ডোনেশন গুনতে হচ্ছে তাদের। এতে করে অর্থনৈতিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তাদের পরিবার পরিজনের মধ্যে যে উদ্বেগ, উৎকণ্ঠা যে তারা শেষ মুহূর্তে যেতে পারবেন কিনা, এই বিষয়টি আসলে সকাল থেকে এক ধরনের হাহাকার চিত্র এমনটি দেখেছি এয়ারপোর্টে। আর যারা ছিলেন তারা মোটামুটি ভিতরে চলে গেছেন। তবে সবারই অভিযোগ মোটামুটি যে বাংলাদেশের যে সংশ্লিষ্ট শাখা, বিশেষ করে শ্রম মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা শেষ মুহূর্তে তাদের পাশে থেকে যে সহযোগিতা করবেন বা তাদের সার্বিক দেখাশোনা করবেন, এই ধরনের তাদের যে প্রত্যাশা সেটি সেই প্রতিফলন হয়নি আসার। তো সবশেষ কথা হলো যে অনেক ভোগান্তি নিয়েও অনেকেই যেতে পারছেন, আবার অনেকেই অর্থ কষ্টে বা টাকা না থাকার কারণে যে হোম কোয়ারেন্টাইনের জন্য হোটেল বুকিংয়ের যে বাড়তি প্রায় 50-60 হাজার টাকা, সেটি অনেকে ম্যানেজ করতে পারছেন না, বা যারা পারছেন তারা যেতে পারছেন, আর যারা পারছেন না তারা যেতে পারছেন না। হোটেল সোনারগাঁয়ে কিন্তু গত 2 দিন ধরে যে দীর্ঘ অপেক্ষা, যে টিকিট এবং এই যে হোটেল বুকিংয়ের বিষয়ের জন্য, তো যথারীতি যারা যাবেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তারা এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেই ফ্লাইটের কয়েক ঘন্টা আগে আসলে তারা এখান থেকেই টিকিট বা হোটেল বুকিং করে যেতে পারবেন। সৌদি এয়ারলাইন্সের সংশ্লিষ্ট যারা কর্মকর্তা বা কর্মচারী রয়েছেন তারা তাদেরকে সহযোগিতা করছেন, এমনটি তারা বলছেন। আর একটি বিষয় যে সৌদি এয়ারলাইন্সের এই ধরনের হুট করে একটি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কতটা যুক্তিসঙ্গত, সেটিও কিন্তু আমাদের সরকারের ভাবার একটি বিষয়। কারণ যাদের মাধ্যমে দেশে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স আসছে, তাদের এই যে ভোগান্তি আরও একটু কমানোর জন্য যে উদ্যোগ নেওয়ার কথা, সেটি আসলে পাচ্ছেন না এই প্রবাসী শ্রমিকরা।
তো এমনটি মোটামুটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে ছিল। ফিরছি স্টুডিওতে। তাবাসসুম। হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শাহজালাল বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। এবার করোনা টিকা পরিস্থিতি। ফুরিয়ে আসছে করোনার টিকা। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে বন্ধ হয়েছে দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম। কিছু কিছু স্থানে চলছে সীমিত পরিসরে। কুষ্টিয়ায় দ্বিতীয় ডোজের টিকা নেওয়া বাকি আছে 22,000 মানুষের। টিকা সংকটে এক সপ্তাহ বন্ধ থাকার পর মাত্র 2,000 টিকা নিয়ে আজ আবারও শুরু হয়েছে দ্বিতীয় ডোজের কার্যক্রম। সদর থানার কলকাকলি মাধ্যমিক বিদ্যালয় সহ জেলার বিভিন্ন কেন্দ্রে এই টিকা দেওয়া হচ্ছে। চাহিদার বিপরীতে টিকার পরিমাণ অনেক কম থাকায় বিশৃঙ্খলা হতে পারে। এই আশঙ্কায় কেন্দ্রে পুলিশ চাওয়া হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার সিভিল সার্জন। আমাদের দ্বিতীয় ডোজ হিসাবে 45,000 আসছিল, আমাদের 22,000 বাকি ছিল এবং ওই 22,000 বাকি হিসাবে আরও কিছু জনগণকে দেওয়ার জন্য আমাদের ঢাকা থেকে খুলনা ডাইরেক্টরের মাধ্যমে আরও 2,000 ডোজ আসছে। সেটাই আজকে কুষ্টিয়ার সদর মানে কুষ্টিয়া কলকাতলি বিদ্যালয় সহ অন্যান্য 5টা উপজেলায় আমরা এটা আজকের ভিতরে এদের আমাদের ক্লায়েন্টদের দেওয়ার চেষ্টা করতেছি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক এবং আব্দুস সামাদ সাহেব। আমরা প্রথমেই যাব রংপুরে সহকর্মী রেজাউল করিম মানিকের কাছে। মানিক, রংপুরে কি দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে কিনা, কতজন বাকি আছেন কিংবা কতজন আরো পাবেন সেখানে? তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুর সিভিল সার্জন কার্যালয়ে। সিভিল সার্জন ডাক্তার হিরম্ব কুমার রায় আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রথম পর্যায়ে 1,67,000 মানুষ টিকা গ্রহণ করেছে, কিন্তু দ্বিতীয় পর্যায়ে এসে চরম ভোগান্তিতে পড়েছে প্রথম পর্যায়ের টিকাদানকারীরা। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে এই সব মানুষই কিন্তু টিকা পাওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত টিকা পেয়েছে মাত্র 79,000, অর্থাৎ প্রায় 1 লক্ষ মানুষ কিন্তু এখনও দ্বিতীয় ডোজের টিকা তারা নিতে পারেননি, অর্থাৎ টিকা সংকট রয়েছে। সিভিল সার্জন যেটি আমাদেরকে জানিয়েছেন যে তাদের কাছে মজুদ রয়েছে 1,000 ডোজ, অর্থাৎ এই বিশাল পরিমাণ এই সংকটের কিন্তু কোনো জবাব কিন্তু সিভিল সার্জন অথবা রংপুর বিভাগের যিনি স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার আহাদ আলী রয়েছেন তিনি কিন্তু দিতে পারেননি। তারা বলছেন টিকা আসার পরেই তারা আবার এই দ্বিতীয় ডোজের যে যারা বাকি রয়েছে তাদের টিকা কার্যক্রম শুরু করবেন। তো এই পর্যায়ে আমরা কথা বলেছি সিভিল সার্জন এবং হিরম্ব কুমার রায় এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রংপুরের যিনি রয়েছে ডাক্তার আহাদ আলী, তিনি আমাদেরকে জানিয়েছেন যে দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে, অর্থাৎ 1,000 ডোজ যেহেতু রয়েছে এই পর্যায়ে নিবন্ধনধারী যারা রয়েছে এবং প্রথম পর্যায়ে যারা টিকা নিয়েছেন এই টিকা প্রদান গ্রহণকারীরা কিন্তু প্রতিনিয়ত ঘুরছেন এবং খোঁজখবর রাখছেন, কিন্তু টিকা সংকটের কারণে কিন্তু দ্বিতীয় ডোজের টিকার কার্যক্রম শুরু করতে পারছেন না। তো এই পর্যায়ে অর্থাৎ এই সংকট নিয়েই রংপুর স্বাস্থ্য বিভাগ কিন্তু পরিচালিত হচ্ছে। অর্থাৎ রংপুরের যে এই রংপুর স্বাস্থ্য বিভাগের অধীনে কিন্তু 5টি জেলার মানুষ কিন্তু এখানে টিকা নিয়ে থাকেন, অর্থাৎ রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং নীলফামারী, গাইবান্ধা, এই 5টি জেলার মানুষ কিন্তু বিভিন্ন পর্যায়ে এখান থেকে টিকা সরবরাহ করে টিকা নিয়ে থাকেন, কিন্তু টিকা সংকটের কারণে কিন্তু আসলে টিকা গ্রহণ করতে পারছে না। তাবাসসুম, তো এই ছিল রংপুরের সিভিল সার্জন কার্যালয়ের থেকে আমার কাছে সর্বশেষ ফিরে যাচ্ছি তাবাসসুমের কাছে। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রেজাউল করিম মানিক। আমরা এবার চলে যাব সিরাজগঞ্জে, সেখানে আছেন সহকর্মী আব্দুস সামাদ সাইম। সিরাজগঞ্জে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া চলছে কিনা, কতজন এখনো বাকি রয়েছে আসলে সেখানে টিকা প্রদানে? আসলে করোনা ভাইরাসের যে টিকা এবং করোনা ভাইরাসের যে চিকিৎসা সে দুটিরই কিন্তু সংকট সিরাজগঞ্জে রয়েছে। আমি বলি যে করোনার যে টিকা সিরাজগঞ্জে প্রায় 81,000 মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে এবং দ্বিতীয় দফায় কিন্তু মাত্র 46,000 লোককে টিকার আনা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে কিন্তু সিরাজগঞ্জে টিকার সংকট দেখা দিচ্ছে, টিকা শেষ হয়ে গেছে। সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে যে পরবর্তী মানে টিকা না আসা পর্যন্ত সেই টিকা কিন্তু দেওয়া হবে না এবং টিকা কেন্দ্রগুলো যে রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। এবং সাইম, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুস সামাদ সাইম। বর্তমানে বাংলাদেশের টিকা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হয়েছিলেন সিরাজগঞ্জ এবং রংপুর থেকে আমাদের সহকর্মীরা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। তীব্র গরমে পুড়ছে সারা দেশ। রাজধানী সহ সারা দেশেই তাপমাত্রা ওঠানামা করছে 38 ডিগ্রি সেলসিয়াসের
আশপাশে। এমন অবস্থায় এখনই বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা কম বলছে আবহাওয়া অফিস। এদিকে 25 মে মধ্যরাতে ভারতে আঘাত হানতে যাওয়া ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব বাংলাদেশেও পড়ার আশঙ্কায় রয়েছে উপকূলবর্তী মানুষ। আবহাওয়াবিদরা বলছেন, বাংলাদেশে ঘূর্ণিঝড়টি কতটা শক্তি নিয়ে আঘাত হানতে পারে সেটি জানা যাবে আরও 2-1 দিন পরে। মাহমুদুল হাসানের প্রতিবেদন। মার্চ, এপ্রিল, মে এই 3 মাস দেশে কালবৈশাখীর মৌসুম হলেও এবার সম্পূর্ণ বিপরীত আচরণ করছে প্রকৃতি। আকাশে মেঘের চিহ্ন মাত্র নেই, সকাল থেকেই প্রকৃতি থাকে তেতে। এমন অবস্থায় একটু শীতল পরিবেশের খোঁজে নগরবাসী। শিশুদের অবস্থা আরও কাহিল, তীব্র গরম সইতে না পেরে দীর্ঘ সময় ধরে নেমেছে পানিতে। এমন প্রচণ্ড গরমে হাঁসফাঁস পথে বেরোনো মানুষের। দুপুরে মাথার উপরে সূর্য যখন আগুন ঝরাতে থাকে তখন অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। ভীষণ গরম, আমার মাথা একদম গরম হয়ে যায়। কোথাও একটু রেস্ট নিব, একটু ছায়ায় দাঁড়াবো, এরকম কোনো পরিবেশ নাই। কিনে দাঁড়াতে পারি না, ঘুরতে পারি না, দেখা আমরা এদিকে এসে গোসল করি। একই অবস্থা দেশের বিভিন্ন অঞ্চলেও। প্রচণ্ড তাপে পুড়ছে খুলনা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল। শুক্রবার ছিটে ফোটা বৃষ্টির দেখা পেয়েছে কেবল রাজশাহী, সিরাজগঞ্জ ও ময়মনসিংহ অঞ্চল। এত তাপ মানে সহ্য করার মতন না, গাছের নিচেও প্রচন্ড গরম। গরমের জ্বালা চাটতে পারে জানা উজলা গায় গান শাখান। এমন উত্তপ্ত আবহাওয়া আরো কয়েকদিন চলবে আশঙ্কা আবহাওয়াবিদদের। ঢাকা যদি বৃষ্টি না হয় এবং ঢাকার আশেপাশে যদি বৃষ্টি না হয়, এই টেম্পারেচারটা মোটামুটি এরকমই থাকতে পারে বা কিছুটা বাড়তে পারে। আর পরের দিন হয়তো বা টেম্পারেচার এরকম থাকতে পারে যদি বৃষ্টি না হয়। তার 2 দিন পরে হয়তো বা বৃষ্টির সম্ভাবনা সারা দেশে মোটামুটি একটু বাড়তে পারে। এদিকে ভারতের আবহাওয়া অফিস বলছে, আগামী 25 মে উড়িষ্যায় আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস, যার প্রভাব বাংলাদেশে কতটুকু পড়বে সে বিষয়ে জানা যাবে আরও 2-1 দিন পরে। 26 তারিখের দিকে বাংলাদেশের বিশেষ করে দক্ষিণ খুলনা অঞ্চলের কাছাকাছি কিংবা ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যায় 3টা উপকূলের কাছ দিয়ে হয়তো অতিক্রম করার সম্ভাবনাটা খুব বেশি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। তৈরি হয়নি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সহকর্মী রিপন হোসেন যুক্ত হচ্ছেন যশোর থেকে। রিপন, যশোরের তাপমাত্রা মুহূর্তে কেমন রয়েছে, আবহাওয়া অফিস কি বলছে ব্যাপারে? ধন্যবাদ আপনাকে। গতকালকে তাপমাত্রা ছিল 38.4 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা খুলনায় ছিল 39 ডিগ্রি সেলসিয়াস, সেটি সর্বোচ্চ ছিল। তার কাছাকাছি কিন্তু যশোরে ছিল। আজকেও আমরা এই পর্যন্ত যে তাপমাত্রা উঠেছে সেটি হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এখন। তবে রোদ্দুরের যে প্রভাব এবং যে গরম, তাতে মানুষের মনে হচ্ছে যে আরও বেশি গরম পড়ছে এবং একটা ভাবসা গরম, বাতাস কিন্তু কম রয়েছে, সে কারণে গরমের যে ভাব সেটি বেশি পড়ছে, এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবহাওয়া অধিদপ্তরের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে কোনো সময় বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টি হলেও যে তাপমাত্রা ক্ষণিকের জন্য কমবে, খুব বেশি কমবে সেটি কিন্তু তারা বলেনি। তবে তাপমাত্রা এই অবস্থায় 25 তারিখ পর্যন্ত থাকতে পারে, তখন একটা নিম্নচাপের কথা বলা হচ্ছে। তো এই অবস্থায় যশোরের মানুষ কিন্তু বিভিন্ন যে শরবতের দোকান রয়েছে সেই সমস্ত দোকানগুলোতে খাচ্ছে এবং নিম্ন আয়ের মানুষ, সেই মানুষগুলো কিন্তু বিপাকে পড়েছেন। পাশাপাশি প্রাণীকুলেও প্রভাব পড়েছে, যে পোলট্রি শিল্প রয়েছে সেই পোলট্রি মুরগিগুলো কিন্তু স্টক করে মারা যাচ্ছে, এতে মানুষের বিভিন্ন প্রভাব পড়ছে। তবে এই অবস্থা কিন্তু আরও কয়েকদিন বিরাজ করবে, এমনটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। তো সব মিলে মানুষ বিপাকে রয়েছেন, যে শ্রমজীবী মানুষ রয়েছে তারাও বিপাকে রয়েছেন। তারা চাচ্ছেন যে যদি একটু বৃষ্টি হতো তাহলে হয়তো ক্ষণিকের জন্য এই তাপমাত্রাটা কমতে পারত। যে তো সব মিলে এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ স্টুডিওতে আপনার কাছে। রিপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোরের তাপমাত্রা সম্পর্কে জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিপন হোসেন। সংবাদের শুরুতে যেমনটি জানাচ্ছিলাম যে সৌদি সরকারের শর্তে বেড়াজালে চরম ভোগান্তিতে পড়েছেন সৌদিগামী যাত্রীরা। একই অবস্থার টিকিটের ক্ষেত্রে সেখানেও ভোগান্তি রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী আফরিন আনোয়ার যুক্ত হচ্ছেন কারণ বাজার থেকে। আফরিন, সৌদি এয়ারলাইন্সের টিকিট পেতেও ভোগান্তির শিকার হতে হচ্ছে সৌদিগামী যাত্রীদের। কি অবস্থা দেখছেন সরেজমিনে সেখানে?
তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। আসলে যেমনটি করোনাকালের শুরু থেকে আমরা দেখে আসছি যে বিভিন্ন দেশ থেকে যারা আসছেন, সেই সাথে সৌদি থেকে বাংলাদেশে যারা ফিরেছেন, তাদের কিন্তু আবার নিজের কর্মস্থলে ফিরতে মানে নিজ নিজ দেশের বাইরে যারা কাজ করছেন তাদের সেখানে ফিরতে কিন্তু নানা ধরনের জটিলতা ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এর খুব বেশি বাইরে নয়, যারা সৌদি থেকে বাংলাদেশে এসেছিলেন আত্মীয় স্বজনের সাথে দেখা করতে এবং আবারও নিজের কর্মস্থলে ফিরবেন, তারা কিন্তু এখানে এসছেন এবং তাদের টিকিট নিশ্চিত করতে। কিন্তু সেই জায়গায় কিন্তু আসলে 7 দিন কোয়ারেন্টিনের বিভিন্ন যে শর্ত আছে, তারপর করোনার দ্বিতীয় ডোজ যারা সম্পন্ন করেছেন বা করেননি তাদের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের শর্ত দেওয়া হয়েছে। তো আসলে যারা আসলে ভোগান্তিতে পড়েছেন, আমরা সরাসরি তাদের সাথে কথা বলে একটু জানি যে তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। যদি একটু বলেন যে আপনারা আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমার ভাই যাবে, কিন্তু আমি সকাল 5টায় এসে এখানে দাঁড়িয়েছি, কিন্তু এখনও পর্যন্ত আমরা কিছু করতে পারি নাই। কিন্তু আমার ফ্লাইট হচ্ছে আজকে রাত 12টায়, কিন্তু এখনও তারা বলতেছে এখনও কাউকে টানতেছে না, তারা শুধু নিতেছে। আর আপনার যেটা এই করোনার বাবদ যে টাকাটা নিতেছে, কারোর থেকে 65,000, কারোর থেকে 70,000, কারোর থেকে 80,000, এটার কোনো নির্ধারিত নাই। আবার বলতেছে যে টাকা দিবেন, কিন্তু যদি ফ্লাইট মিস হয় তাও তো টাকার কোনো গ্যারান্টি নেই। তো এই পর্যায়ে তো মানুষ ব্যাকুল। কি মনে হচ্ছে কি হলে ভালো? এখন কী হলে ভালো হতো, যদি আমাদের সরকার যদি একটা কোনো পদক্ষেপ নিত, যে অন্তপক্ষে আমরা কীভাবে তাদেরকে একটা সাহায্য সহযোগিতা করতে পারি, ওটা হলে আমাদের একটা হতো, আশা হলো। তো তাবাসসুম, আপনি কিন্তু শুনছিলেন যে আসলে তারা যে অনিশ্চয়তার ভেতরে রয়েছে, এই অনিশ্চয়তা থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে চান। তারা যেরকম আসলে অনিশ্চিত যে তারা আদৌ যেতে পারবেন কিনা, সেই সাথে যে টাকাটা তারা জমা দিচ্ছেন, কোনো কারণে যদি যাওয়াটা বিলম্ব হয়ে যায় তো সেই টাকাটা কি তারা ফিরে পাবেন কিনা, সেটাও কিন্তু তারা কোনো নিশ্চয়তা পাচ্ছেন না এখান থেকে। তো আমার কাছে এই অফিস থেকে এখানকার মতো ছিল সর্বশেষ। চলে যাবো স্টুডিওতে আপনার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সৌদিগামী যাত্রীরা টিকিট পেতে কতটুকু ভোগান্তির শিকার হচ্ছে জানাতে সৌদি এয়ারলাইন্সের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফরিন আনোয়ার। খেলার খবর, শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে মিরপুরে শেষবারের মতো অনুশীলনে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ দল। কোচ রাসেল ডোমিঙ্গোর অধীনে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং 3 ডিপার্টমেন্টে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন টাইগাররা। মিরপুর হোম অফ ক্রিকেটে 3 ভাগে ভাগ হয়ে ফিল্ডিং সেশনে অংশ নেন মেহেদী মোসাদ্দেকরা। পাশাপাশি ইনডোরে শেষবারের মতো ব্যাট হাতে সময় দেন তামিম সাকিবরা। সদ্য লঙ্কানদের মাটিতে টেস্ট সিরিজে হারের তেতো স্বাদ পেয়েছে টাইগাররা। তবে ঘরের মাঠে ওয়ানডে ফরম্যাটে দলটির বিপক্ষে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে বাংলাদেশ। আগামীকাল হোম অফ ক্রিকেটে দুপুর 1টায় প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবালের দল। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে মিরপুর স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। মাহফুজ, কাল প্রথম ওয়ানডে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সাথে প্রস্তুতি কেমন দেখছেন টাইগারদের? তাবাসসুম, প্রস্তুতি কিন্তু বাংলাদেশ টিম সকাল 10টা থেকে অনুশীলন শুরু করেছে এবং তারা দীর্ঘক্ষণ প্রায় 1.5 ঘন্টার মতো কিন্তু হচ্ছে গিয়ে ফিল্ডিং অনুশীলন করেছে। এবং ফিল্ডিং অনুশীলনটি কিন্তু হয়েছে 3টি ভাগে এবং তীব্র যে গরম, সেই গরমকে মাথায় রেখে এবং দুপুরে 1টায় যেহেতু ম্যাচ শুরু, সেটিকে মাথায় রেখে কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট মিরপুরের হোম অফ ক্রিকেটে হচ্ছে গিয়ে ক্রিকেটারদের দীর্ঘক্ষণ ফিল্ডিং অনুশীলন করেছে। এবং অনুশীলন হয়েছে কিন্তু হচ্ছে গিয়ে 3টি ধাপে। একটি হচ্ছে গিয়ে আউটার সার্কেলের 30 ইয়ার্সের বাইরে যে হচ্ছে গিয়ে লং রেঞ্জের ফিল্ডিং অনুশীলন, সেটি হয়েছে। সার্কেলের ভেতরের একটা হয়েছে এবং হচ্ছে গিয়ে স্লিপ ক্যাচিং এই পজিশন অনুযায়ী হচ্ছে গিয়ে ফিল্ডিং অনুশীলন হয়েছে। এবং এখন কিন্তু কিছুক্ষণ আগেই ফিল্ডিং অনুশীলন শেষে তারা কিন্তু হচ্ছে গিয়ে নেট সেশনে চলে গিয়েছেন। এবং নেট সেশনে কিন্তু আমরা দেখেছি যে হচ্ছে গিয়ে মাহমুদুল্লাহ এবং মুশফিক এবং টপ প্রথম সারির যে ব্যাটসম্যানরা রয়েছে তারা কিন্তু সকলেই কিন্তু হচ্ছে গিয়ে নেটে এই মুহূর্তে অনুশীলন করছেন। তো এই সিরিজটি কিন্তু অনেক দোদুল্যমান অবস্থায় ছিল, কারণ হচ্ছে গিয়ে কোভিড প্রোটোকল মেনটেন করবে কি করবে না সেসব বিষয়ে নানান রকম জটিলতা কিন্তু বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সিরিজটি হচ্ছে এবং এই সিরিজটি কিন্তু হচ্ছে গিয়ে বাংলাদেশ টিমের জন্য গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে ওয়ার্ল্ড কাপের যেই হচ্ছে কি একটি হিসেব নিকেশ রয়েছে ওয়ার্ল্ড কাপ নিশ্চিত করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এই সিরিজটি গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা যে দলটি এসছে সেই দলটি সম্পর্কে কিন্তু গতকালকে তামিম ইকবাল ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বলেছেন যে হচ্ছে কি অভিজ্ঞতার দিক থেকে শ্রীলঙ্কা দল পিছিয়ে থাকলেও সিরিজটি কিন্তু চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের
বাংলাদেশের ক্রিকেটারদের জন্য এবং একই সঙ্গে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটারদের জন্য উভয় দলের জন্যই একটি চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। তো প্রথম ওয়ানডে আগামীকাল শুরু হবে এবং 3টি ওয়ানডেই কিন্তু হবে হচ্ছে গিয়ে একই রকম ওয়েদার কন্ডিশনে, যেহেতু হচ্ছে গিয়ে 23, 25 এবং 27 3টি ওয়ানডে হবে এবং হচ্ছে গিয়ে তীব্র গরমের মধ্যেই হচ্ছে গিয়ে হবে, সেই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু বাংলাদেশ দল অনুশীলন করেছে। মিরপুর স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে তাবাসসুম। মাহফুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আগামীকাল হতে যাওয়া শ্রীলঙ্কা বাংলাদেশের প্রথম ওয়ানডেকে সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি জানাতে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী মাহফুজুল ইসলাম মিরপুর স্টেডিয়াম থেকে। সংবাদের পর্যায়ে যাচ্ছে একটি বিরতিতে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। বিদেশে মাদক পাচারের অন্যতম রুট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। করোনাকালীন 2020-21 সালে উদ্বেগজনক হারে এয়ারপোর্ট হয়ে বিদেশে পাচার হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, কৌশল বদলে এখন ডাক বিভাগের মাধ্যমে মাদক পাচার করছে পাচারকারীরা, যেগুলো মধ্যপ্রাচ্য থেকে ছড়িয়ে দিচ্ছে ইউরোপ পর্যন্ত। শাহজালাল বিমানবন্দরের পাশাপাশি বিদেশের এয়ারপোর্টেও ধরা পড়েছে বাংলাদেশ থেকে পাচার হওয়া মাদক। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে মাদক পাচারের বিমানবন্দরের ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি ক্ষুণ্ণ হচ্ছে দেশের সুনামও। বিস্তারিত ফখরুল ইসলামের প্রতিবেদনে। মিয়ানমার, ভারত থেকে পাচার হয়ে আসা মাদকের আগ্রাসী রূপ ঠেকাতে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ছিল সবসময়। কিন্তু যে মাদকের দাম সোনাকেও টেক্কা দেয়, সেখানে পাচারকারীরা হয়ে ওঠেন আরো মরিয়া। দেশের গণ্ডি পেরিয়ে এই মাদক পাচার হচ্ছে শাহজালাল বিমানবন্দর হয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, 2016 সাল থেকে শাহজালাল বিমানবন্দরে ধরা পড়েছে বেশ কয়েকটি মাদকের চালান, যা করোনাকালেও উদ্বেগজনক হারে বেড়েছে। এয়ারপোর্টে যথেষ্ট পরিমাণ চালান ধরা পড়ছে, যেমন কোকেনও ধরেছি, এটা বোধহয় 16-17 দিকে ফরেনার ধরেছি। এই চালানগুলো ধরা পড়লো সেটা মিডল ইস্টে, ইউএসএ এবং ইউরোপের কয়েকটা দেশে বহু চালান ধরা পড়ছে। তবে ইদানিং 2020 থেকে 21 সালে বেশি ধরা পড়ছে, এটা মুভমেন্টটা এদিকে বাড়ছে। শুধু মাদকই নয়, ইয়াবা তৈরির কাঁচামাল, এমফিটামিন ও সিডোএফিড্রিনও পাচার করা হচ্ছে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে। গত বছরের নভেম্বরে দেশ থেকে পাচার হওয়া 27 কার্টন সিডোএফিড্রিন অস্ট্রেলিয়া ধরা পড়লে তৈরি হয় চাঞ্চল্য। অনুসন্ধানে উঠে আসে, এসব কাঁচামাল মিডফুডের কয়েকজন ব্যবসায়ী অবৈধভাবে আনছেন ভারত থেকে। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে আসে এই পাচারকারীদের প্রশ্রয়দাতা কয়েকজন প্রভাবশালীর নামও। চালানগুলো ধরা হচ্ছে সেগুলো আসলে পুরো চালানের যেগুলো পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে তার মাত্র 10%। ইন্টারন্যাশনাল এবং আমাদের লোকাল ডোমেস্টিক এয়ারপোর্টগুলো সেগুলোকে ব্যবহার করে যেভাবে ড্রাগস পাচার হয়ে যাচ্ছে, সেটা আসলে এক ধরনের অশনি সংকেত। পোস্ট অফিসগুলোতে আমি যতদূর জানছি, সেখানে কোনো ন্যাশনাল আইডি বা অন্যান্য কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট নাই, শুধু একটা পেপার ডিক্লারেশন দিয়ে তারা বুকিং দিয়ে দেয়, যার কারণে তারা এই জিনিসটা বেছে নিয়েছে। এখন এয়ারপোর্টে স্ক্যানার বসানোর কথা চিন্তা করছি, প্রপারলি আমরা ডিটেকশন করতে হয়। শুধু বিদেশ থেকে মাদক পাচার নয়, দেশের অভ্যন্তরেও মাদক পাচারে ব্যবহার হয় বিমান। এভাবে মাদক পাচারে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এয়ারপোর্টগুলোকে ব্যবহার করে বিভিন্নভাবে আসলে ইয়াবা পাচার হয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে, তাহলে সেটা অবশ্যই বাংলাদেশের নিরাপত্তার যে বাহিনী, সেটার কার্যকারিতা নিয়ে বা তাদের কাজ নিয়ে প্রশ্ন তো অবশ্যই তোলে, এবং একই সাথে বাংলাদেশের যে ইমেজ, সেটা কিন্তু আসলে নষ্ট হয়। বিমানবন্দর দিয়ে মাদক পাচার ঠেকাতে মাদক স্ক্যানিং ব্যবস্থা আরও উন্নত করার প্রক্রিয়া চলছে বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। আরো একবার স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। খেলাপি ঋণ নিয়ন্ত্রণে এবার কঠোর অবস্থানে সরকার। আইন সংশোধন করে শাস্তির বিধানের পাশাপাশি সামাজিকভাবে খেলাপিদের বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফৌজদারি আইনে মামলা, বিদেশ যেতে নিষেধাজ্ঞার পাশাপাশি খেলাপিরা থাকতে পারবেন না কোনো রাজনৈতিক পদেও। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব ঘোষণা শুধু কাগজে কলমে না রেখে খেলাপি সমস্যার গোড়ায় হাত দিতে হবে। সুলতান আহমেদের প্রতিবেদন।
বাড়ছে বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা, ব্যবসা সম্প্রসারণে বাড়ছে ঋণ বিতরণও। তবে দুশ্চিন্তার সবচেয়ে বড় নাম খেলাপি ঋণ। বাংলাদেশ ব্যাংকের হিসেবে 2020 সাল শেষে ব্যাংক খাতে মোট অনাদায়ী ঋণ বা খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে 88,734 কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের 7.66%। বড় অঙ্কের এই খেলাপির চাপে নতুন করে ঋণ প্রদানও কমিয়ে দিয়েছে ব্যাংকাররা। খেলাপি নিয়ন্ত্রণ শুধু যে ব্যাংকের পক্ষে সম্ভব নয় তা টের পেয়েছে সরকারও। 1991 সালের ব্যাংকিং আইনের সংশোধন করে তাই নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। গেল সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগে অনুমোদন পাওয়া খসড়ায় বলা হয়েছে ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে মামলা করা যাবে ফৌজদারি আইনে। ইন্ডিয়ান কোম্পানি অ্যাক্ট 2013 সেখানে 447 এবং 448 কে ফলো করা, যেখানে উইলফুল ডিফল্টের ডেফিনেশন দেওয়া ছিল। এবং আরেকটা যেটা ছিল যে ক্রিমিনাল পানিশমেন্ট নেওয়া যে কোনো উইলফুল ডিফল্টের এগেইনস্টে, বাংলাদেশে ওই আইনেও সেটা রেখেছে। শুধু তাই নয়, খেলাপিরা চাইলেও যেতে পারবে না দেশের বাইরে। গাড়ি বাড়ি নিবন্ধন ও ট্রেড লাইসেন্স করার উপরও থাকবে নিষেধাজ্ঞা। অংশগ্রহণ করতে পারবে না রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে, থাকতে পারবে না রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক কোনো পদেও। যারা রেগুলার পেমেন্ট করছে তারা তো পানিশ হয়ে যাচ্ছেন, কারণ দিনের শেষে দেখা যাচ্ছে যে উইলফুল ডিফল্টার্স তারা বিভিন্নভাবে রিশিডিউল করে তাদের ইন্টারেস্ট কমিয়ে নিচ্ছে। আমি যতটুকু জানি যে হ্যাঁ, সেটিকে এখানে সংজ্ঞায়িত করা হয়েছে এবং আমরা চাইবো যে এই সংজ্ঞা অনুযায়ী যাতে ব্যাংকগুলো সেন্ট্রাল ব্যাংকে রিপোর্ট করেন এবং ব্যবস্থা নেওয়া হয়। সরকারের কঠোর এই অবস্থানকে সাধুবাদ জানাচ্ছেন সাবেক ব্যাংকাররা। তবে আইনের ফাঁক ফোকর দিয়ে যাতে খেলাপিরা বের হতে না পারে সেই দিকে নজর দেওয়ার কথাও বলছেন তারা। কাউকে ছাড় দেওয়া উচিত না, এবং ব্যাংক টাকা পায়, ব্যাংকের সাথে সিকিউরিটি দেওয়া আছে জমি জমা, কিন্তু রিট পিটিশন করে সেগুলো সব ব্লক করে দেয় এবং রিট পিটিশনটা রিনিউ হতে থাকে 3 বার 4 বার 5 বার। দুর্বল ব্যাংকগুলো নির্দিষ্ট সময়ে সবল হতে না পারলে শেষ পরিণতি হবে অবসায়ন বা বন্ধ হয়ে যাওয়া। এমন বিধানও রাখা হচ্ছে নতুন আইনে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। বোরো ধানের ভরা মৌসুমেও কমছে না সরু চালের দাম। কুষ্টিয়ার খুচরা বাজারে বিক্রি হচ্ছে 56 টাকা কেজি দরে। ধানের দাম বেশি থাকায় চালের দাম আর নামবে না বলছেন ব্যবসায়ীরা। তবে ঠিকমতো বাজার মনিটরিং করা গেলে বৃহৎ চালকল মালিকদের সিন্ডিকেট ভেঙে চাল এবং কৃষকের ধানের দামের সমন্বয় ঘটানো সম্ভব বলছেন সংশ্লিষ্ট সব পক্ষ। কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের প্রতিবেদন। কুষ্টিয়া শহরের পৌর বাজার সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 56 টাকা কেজি। বোরো ধান কাটা শেষ হতে চলেছে, এই ভরা মৌসুমে চালের এমন দাম অপ্রত্যাশিত বলছেন ক্রেতারা। নিম্ন ও মধ্য আয়ের মানুষের মূল দুশ্চিন্তা এখন এই চাল কেনা নিয়ে। তাহলে যে 8-10 জন মেম্বার থাকে, সেখানে যদি 4 দিনে দেখা গেল তারা তো 3 বেলায় ভাত খায় বলতে গেলে। 3 বেলা ভাত খেলে আপনার মোটামুটি ধান 4 কেজি চাল লাগলে ততক্ষণে 200 টাকা বা 250 টাকা চলে যায়। মিনিকেট বিক্রি করছি 56 টাকা কেজি, আর কাজল লতাটা বিক্রি করছি 50-51 টাকা কেজি। কেন এমন দাম? এ প্রশ্নের উত্তর খুঁজতে কুষ্টিয়ার খাজানগরে দেশের দ্বিতীয় বৃহত্তম ধান চালের মোকামে নতুন ধানে চালু হয়েছে এখানকার 4 শতাধিক চাল কল। মিল মালিকরা বলেছেন মৌসুমের শুরুতেই সরু ধানের মন 1150 টাকার উপরে। এ কারণে মিলগেটে এখন চাল বিক্রি করতে হচ্ছে 51 থেকে 52 টাকা কেজি। যেই মিনিকেট ধানগুলা আমরা 1000 নিচে কেনাকাটা করেছি, সেই ধানগুলো এবার 1200 টাকা কেনাকাটা করছি। তাহলে কিন্তু গত বছরের তুলনায় এই বছরে 200 থেকে 300 টাকা প্রথমে স্টার্টিংয়ে হলো ধানের বাজার বেশি। তো সেই হিসাবে গত বছরের তুলনাতে এই বছরের চাউলের বাজার কমবে না। তবে মিল মালিকদের কেউ কেউ বলেছেন এই পরিস্থিতির মধ্যেও সরকারি মনিটরিং থাকলে চালের দর কমানো সম্ভব। আমরা সবাই যদি এক মাসের ধান মজুত করে রাখতে যাই, সেই ক্ষেত্রে অনেক ধানের প্রয়োজন প্রতিদিন মিল গেটে। এটা আপনাকে সরকারকেই হলো বাজার মনিটরিং করতে হবে। বাজার কর্মকর্তা অবশ্য বলেছেন নিয়মিত মনিটরিং করার কথা। যদি কোনো অসাধু ব্যবসায়ী বা কোনো মহল কোনো কৃত্রিম সংকট সৃষ্টি বা কোনো কারণে বাজার বৃদ্ধি করার চেষ্টা করে বা অতি মুনাফা করে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা গ্রহণ করি। কিন্তু ছোট ও মাঝারি মিল মালিকরা জানান কয়েকজন বৃহৎ মিল মালিকের সিন্ডিকেট ধান চাল দুটোরই দর নিয়ন্ত্রণ করে। চালের দাম বেড়ে গেলে তখন ভূমিকায় আসে প্রশাসন। শুধু সংকটের সময় নয়, সারা বছর শক্তভাবে নিরবচ্ছিন্নভাবে যদি মনিটরিং করা যায় তাহলে এই খাজানগরের সব মিলগুলোতে চালের দাম বাড়ানোর বিষয়টি নিয়ন্ত্রণ করা সম্ভব।
জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আরো একবার স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে। এবার নিউজ 24 আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি ঘোষণার পর শুক্রবার রাত থেকে গাজায় তা কার্যকর করা হয়। ইসরায়েলের পক্ষ থেকে এই ঘোষণা আসার পরই স্বস্তি ফিরে আসে গাজায়। শোনা যায়নি কোনো বিমান হামলা কিংবা মর্টারের গুলির শব্দ। তবে শুক্রবার আল আকসা মসজিদ চত্বরে নতুন করে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ ঘটে। জুমার নামাজের পর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। এদিকে গাজায় বিমান হামলার পর বিভিন্ন স্থানে উদ্ধার তৎপরতা এখনো চলছে। গাজার খান ইউনিস এলাকায় হামাস যোদ্ধাদের ব্যবহৃত একটি গোপন টানেল ধসে পড়লে সেখান থেকে 9 জনের মরদেহ উদ্ধার করা হয়। 11 দিনের ইসরায়েলি হামলার সময় নিহত এই বিদ্রোহীদের জানাজায় হাজারো ফিলিস্তিনি অংশ নেয়। অন্যদিকে ফিলিস্তিনিদের সাহায্যার্থে আন্তর্জাতিক ত্রাণ সহায়তার প্রথম চালানটি গাজায় পৌঁছেছে বলে জানিয়েছে বিবিসি। হামলার কারণে ঘরবাড়ি ছেড়ে যাওয়া গাজাবাসী নিজেদের বসতবাড়িতে ফিরতে শুরু করেছেন বলেও জানা গেছে। করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে বিশ্বে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন। ওয়ার্ল্ড মিটার কিংবা অন্যান্য আন্তর্জাতিক পর্যায়ের জরিপ তালিকায় এসব মৃত্যুর হিসাব সবই আসছে সরকারি তথ্য অনুসারে। কিন্তু মৃতের এই সংখ্যা সরকারি পরিসংখ্যানে উল্লেখযোগ্য হারে কম দেখানো হয়েছে বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার WHO এর বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়। সংস্থার মতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মারা যাওয়া ব্যক্তিদের প্রকৃত সংখ্যা সরকারি পরিসংখ্যানের থেকে 2 থেকে 3 গুণ বেশি হতে পারে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বে একদিনে আক্রান্ত হয়েছেন 6,20,000-এর বেশি মানুষ, আর প্রাণহানি হয়েছে 12,723 জনের। এর মধ্যে শুধু ভারতেই একদিনে মারা গেছেন 4,143 জন, আর ব্রাজিলেও কোনো মতেই কমছে না মৃত্যু হার। 24 ঘন্টায় দেশটিতে আবারও মারা গেছেন 2,143 জন। বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 16,64,00,000 মানুষ, আর মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 34,57,000। ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার 45 লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে। হাতিয়ে নেওয়া তথ্যগুলোর মধ্যে রয়েছে গ্রাহকের জন্ম তারিখ, ক্রেডিট কার্ডের গোপন নাম্বার, যোগাযোগের ঠিকানা, পাসপোর্ট নাম্বার, টিকিটের বিস্তারিত তথ্য ছাড়াও ফ্লাইট পরিচালনার গোপন কোড নাম্বার সহ ব্যক্তিগত গোপনীয় তথ্য। গেল 3 মাসে এসব তথ্য ফাঁস হলেও শুক্রবার বিষয়টি এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে স্বীকার করা হয়। গেল 13 ফেব্রুয়ারি থেকে আগামী 26 আগস্ট পর্যন্ত যারা টিকিট কেটে রেখেছেন কেবল তাদের তথ্যই ফাঁস হয়েছে বলে জানা গেছে। তবে হ্যাকাররা কিভাবে এসব তথ্য হাতিয়ে নিয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। বিপুল সংখ্যক গ্রাহকের তথ্য হাতিয়ে নেয়ায় হুমকির মুখে পড়েছে এয়ার ইন্ডিয়ার সুরক্ষা ব্যবস্থা। এর মাধ্যমে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট সহ আর্থিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন সাইবার বিশেষজ্ঞরা। নিউজ 24 দুপুর 12টার সংবাদ এখন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।